প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা। এই মুহূর্তে বাংলাদেশ। আমরা সমসাময়িক বিষয় নিয়ে আজ আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি, পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার রাসনা ইমাম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন সোহরাব হাসান, সাংবাদিক ও লেখক, আপনাকেও স্বাগত জানাই। ব্যারিস্টার রাসনা ইমাম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আপনি জানেন যে আয়নাঘরের বিষয়টা আবার আলোচনা এসেছে, কারণ প্রধান উপদেষ্টা আজ আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে আমরা আবারও দেখেছি যে ভিতরে কী অবস্থা, কোন অবস্থায় যাদেরকে গুম করে নিয়ে যাওয়া হয়েছিল বা বন্দি রাখা হয়েছিল সেই অবস্থাটা আমরা আবারও দেখেছি। এবং যারা ওখানে ছিল তাদের কেউ যে নিয়ে যাওয়া হয়েছে, তারা আইডেন্টিফাই করতে পেরেছে যে কোথায় তাদেরকে কীভাবে কী অবস্থায় রাখা হয়েছিল। তো সেটা নিয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাই যে আয়নাঘরের বিশেষ করে যারা কারিগর ছিল তাদের শাস্তি আমরা নিশ্চিত করতে পারবো কিনা। ডিফিকাল্ট প্রশ্ন, কারণ প্রথমত হচ্ছে চিহ্নিত করা যে কারা এটার সাথে জড়িত ছিল। তারা কি এখনো আছে আমাদের আশেপাশে, আমরা জানি না বা জেনেও কিছু করছি না। সো অনেকগুলো প্রশ্ন জাগে এখান থেকে, এবং তারা যদি আমাদের আশেপাশে থেকে থাকে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ এখনো নেওয়া হয়নি কেন, বা তারা যদি পালিয়ে যেয়ে থাকে এর মধ্যে। কারণ আমরা তো অনেক দিন ধরে শুনছি যে কত 600-র বেশি লোকজন আটক আছে, কিন্তু তারপর তো এক এক করে দেখলাম পালিয়েও যাচ্ছে। তো এগুলো নিয়ে আই থিঙ্ক এখন আরেকটু আইন শৃঙ্খলার পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনার সময় হয়ে এসে গেছে। ইনফ্যাক্ট প্রবাবলি ইটস টু লেট। এই যে অপারেশন ডেভিল হান্ট বলেন, এগুলো আরও অনেক আগে হওয়া উচিত ছিল। এই আয়নাঘরে যে এই ধরনের জিনিসপত্র বের হবে, এটা তো সারপ্রাইজিং লাগছে না আমাদের কারো কাছেই। মানে প্রথম দিকে অনেকেই মনে করতো আয়নাঘর একটা মিথ, এটা হয়তো রিয়ালিটি না, এটা একটা গুজব। কিন্তু তারপরে ইনক্রিজিংলি তো আমার মনে হয় মোটামুটি সবার মধ্যেই বিশ্বাসটা এসছে যে না, এটা এক্সিস্ট করে। এবং এটা তো একটা না, এটা তো অনেকগুলো যা দেখতে পাচ্ছি। এই জয়েন্ট ইন্টারোগেশন সেলস তো অনেক জায়গায় অনেকগুলো, তার মধ্যে কিছু পরিদর্শন করা হয়েছে এবং দেখা হয়েছে। তো খুব সারপ্রাইজিং আমার কোনো কিছু লাগেনি। এবং যে পতিত সরকারের পক্ষে এটা সম্ভব। আমরা তো দেখেছি ওনাদের পক্ষে কী কী সম্ভব, 15 বছর দেখেছি, জুলাই আগস্টে দেখেছি। সো এখন প্রশ্ন হচ্ছে চিহ্নিত করা, ইনভেস্টিগেশন করে যে যারা এটার সাথে জড়িত ছিল তাদের মধ্যে কিছু কি এখনও আছে বাংলাদেশের টেরিটরিতে। যদি থেকে থাকে ইমিডিয়েটলি তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আরেকটা প্রশ্ন উঠছে যে ফিউচারে গিয়ে এই ধরনের, আমরা আলাপ আলোচনাও করছিলাম কিছুক্ষণ আগে, যে ফিউচারে গিয়ে আয়নাঘরের মতো কোনো কিছু যে আবারও হবে না, সেটার গ্যারান্টিটা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি, সেটা আমরা কিভাবে নিশ্চিত করব। আর এখনও যে নেই সেটাও আরেকটা প্রশ্ন, বা এর আগেও কি ছিল কি না। সো অনেক ধরনের প্রশ্ন উঠছে, কোনো উত্তর আপনাকে আনফর্চুনেটলি দিতে পারছি না এই পয়েন্টে। আপনি কি উত্তরটা দিতে পারেন কিনা? প্রথম কথা হলো যে আয়নাঘরে যারা কারিগর ছিল তাদেরকে শাস্তি আমরা নিশ্চিত করতে পারবো কিনা, এবং ভবিষ্যতে যে আয়নাঘর তৈরি হবে না, মানে আবার নতুনভাবে আয়নাঘর তৈরি হবে কিনা, সেই নিশ্চয়তা আমরা পাবো কিনা। ধন্যবাদ এবং রাসনার পক্ষে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব কেউ যাতে মানবাধিকার লঙ্ঘিত, কোথাও যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয়, কেউ মানবাধিকার লঙ্ঘনের শিকার না হয়, সেটি রাষ্ট্র নিশ্চিত করা। এখন রাষ্ট্র নিজেই যদি মানবাধিকার লঙ্ঘন করে, রাষ্ট্র নিজেই যদি নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে মানুষ কোথায় যাবে? রাষ্ট্র তো চলে আইন দ্বারা। রাষ্ট্র তো ব্যক্তির খেয়াল খুশি স্বেচ্ছাচারিতা দ্বারা চলার কথা নয়, বা কোনো বাহিনীর। আমরা দেখেছি, দেখেন আয়নাঘর, এখন আমরা আয়নাঘর নিয়ে কথা বলছি, বা এই যে নেত্র নিউজের সেই বিখ্যাত ছবির পরে আয়নাঘর শব্দটি এসেছে, তো কনসেন্ট্রেশন ক্যাম্প। স্বাধীন দেশে কেন কনসেন্ট্রেশন ক্যাম্প থাকবে? কেউ অপরাধ করলে তার বিচার করে তার কারাদণ্ড হবে বা অন্য যাই হোক। কিন্তু আমাদের দেশে এটি হয়ে আসছে, বিশেষ করে গত 15 বছর। অন্যান্যবার আমরা 5 বছর এক ধরনের একটা ছিল যে 5 বছর, তো 5 বছর পর এক স্বৈরশাসক থেকে মুক্তি পেয়ে জনগণ
ভোট দিত এবং ভোট দেওয়ার পর অন্য কাউকে বেছে নিত। কিন্তু 15 বছর এবং 3টি নির্বাচনে জনগণ যেহেতু ভোট দিতে পারেনি, রাষ্ট্রমানি যারা ক্ষমতায় ছিল তারা আরও নিপীড়ক হয়েছে, আরও স্বৈরশাসক হয়েছে। এবং তার যে রাষ্ট্রযন্ত্র, আপনি বলছেন কারিগর একটা রাজনৈতিক শক্তি ছিল তার পিছনে, বা তার পিছনে না, তারাই ছিল সামনে, তারাই প্রধান। এরপর কাদের দিয়ে করেছে? বাহিনীর লোক নিশ্চয়ই হবে। এখন একটা রাষ্ট্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন? কেউ যদি মানবাধিকার লঙ্ঘন করে সেটি বন্ধ করা, কেউ যদি আক্রান্ত হয় তাকে সুরক্ষা দেয়া। তাহলে রাষ্ট্র নিজেই তার নাগরিককে এভাবে কী বলে, মানবতার সমস্ত রীতিনীতি উপেক্ষা করে, অগ্রাহ্য করে, এবং সভ্যতার রীতিনীতি অগ্রাহ্য করে তারা মানুষকে বিনা বিচারে এটি কিন্তু করেছে। সে 5 বছর হোক, 10 বছর হোক, অথবা 10 দিন হোক, মানে এই লোকগুলোকে রাখছে কিন্তু বিনা বিচারে। একজন জিজ্ঞাসাবাদ কোনো ব্যাপারে, কোনো অপরাধ রাষ্ট্রের সন্দেহ হলে করতে পারে, সে জিজ্ঞাসাবাদের জন্য তো বছরের পর বছর সেখানে রাখার কথা না। আর এই মানুষগুলো কি এতই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী যে রাষ্ট্র তাকে ভয় পেয়ে গেছে? এগুলো কিন্তু ভয় থেকে করা, যে রাষ্ট্রের। কিন্তু ভবিষ্যতে আমাদের এই যে আমরা যেহেতু একটা জুলাই আগস্ট আমাদের অভ্যুত্থান হলো, ভবিষ্যতে তো আমরা এই ধরনের আয়নাঘর দেখতে চাই না। কিন্তু আমরা এই নিশ্চয়তা কোথা থেকে পাবো যে যারাই ক্ষমতায় আসুক আয়নাঘর আর তৈরি হবে না? কোথা থেকে? প্রথম কথা হচ্ছে জনগণ থেকেই পেতে হবে। জনগণ এমন কাউকে নির্বাচিত করবে না, এমন সরকার গঠন করবে না যে সরকার এই আয়নাঘর তৈরি করে, যে সরকার কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করে, বিচার বহির্ভূত হত্যা করে, মানুষকে গুম করে। এটি হচ্ছে এখন জনগণ সেই সুযোগ পাবে কি না। হ্যাঁ, যদি জনগণ, আমাদের এখনও যে সংবিধান আছে, সংবিধান অনুযায়ী জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, তো মালিকরা ঠিক করবে। এখন আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে চলে আসছে, মালিকরা কিন্তু একবার প্রান্তিক অবস্থায় চলে গেছে। মালিকদের কোনো ক্ষমতা নেই, জনগণের কোনো ক্ষমতা নেই। জনগণের যে কোনোভাবে, যে কোনো উপায়ে, সেটি সামরিক শাসক বলেন আর তথাকথিত নির্বাচিত সরকার বলেন, তারা ক্ষমতায় এসে এক ধরনের নিপীড়ন যন্ত্র তৈরি করেছে রাষ্ট্রকে। রাষ্ট্র তো মানুষকে সুরক্ষা দেবে, কিন্তু যে রাষ্ট্র আমরা তৈরি করেছি সেই রাষ্ট্র সুরক্ষা দেয় না, বরং মানুষকে গভীর মানে নিপীড়নের দিকে নিয়ে যায়, দুর্ভোগের দিকে নিয়ে যায়। এবং আপনি চিন্তা করুন যাদের এই পরিবারগুলোর কথা, কোন মত, কোন দলের, কোন মতাদর্শের অনুসারী সেটি অন্য, সেটা বড় কথা না। কিন্তু হ্যাঁ, সেটাই আমরা দেখেছি। আনফরচুনেট, আপনার কাছে আবার আসবো আমরা। ব্যারিস্টার রাসনা ইমাম, যেটা আপনি দেখেছেন যে একই সাথে আজকে জাতিসংঘ যে প্রতিবেদন যেটা দিয়েছে, যারা এখানে তদন্ত দল এসেছিল তারা তদন্ত যে রিপোর্ট দিয়েছে, সেখানে তো ভয়াবহ তথ্য এসেছে যে রাজনৈতিক দলের যে প্রত্যক্ষ মদতে এটা হয়েছে, তারা মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে, এবং শেখ হাসিনা যে নিজেই নির্দেশ দিয়েছিল, এই জিনিসগুলো এসেছে। তো সেটা আপনি দেখেছেন বিষয়গুলো। এই রিপোর্টটার তাৎপর্য বা বিচার পাওয়ার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারে? এই রিপোর্টটা তো একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে, কারণ এখানে যতটুকু আমি দেখেছি, প্রথমে বলা হয়েছে যে আওয়ামী লীগ, শেখ হাসিনা নিজে, তার সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স যে অ্যাপারেটাসগুলো আছে, সবগুলোর সম্পৃক্ততা পাওয়া গেছে ঢালাওভাবে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে। তারা আরও বলেছে যে যে ধরনের লঙ্ঘন তারা লক্ষ্য করেছে, এগুলো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির আওতায়ও পড়তে পারে। সো মানবতা বিরোধী অপরাধের আওতায় যদি পড়ে, তার মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এগুলোর বিচার হতে পারে। সো এই রিপোর্টটা তো একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে এখন ব্যবহার করা হওয়া উচিত ক্রিমিনাল ইনভেস্টিগেশনগুলোতে। ইভেন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে প্রসিকিউটোরিয়াল উইংটা আছে, তারাও তো এই রিপোর্টটা এখন আমলে নেবে। অ্যান্ড
মোটামুটি স্পষ্ট করেই তো চিহ্নিত করেই বলে দিয়েছে কি ধরনের লঙ্ঘন হয়েছে, কারা জড়িত ছিল, এটার আয়তায় পড়বে কি না আর একটু ফার্দার ইনভেস্টিগেশন করে আইনের কিছু ব্যাখ্যারও ব্যাপার আছে এখানে। তারপরে সো এটা একটা বড় ধরনের ভূমিকা রাখবে, বিশেষ করে এটা ইউএনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। সো আন্তর্জাতিকভাবেও কিন্তু এটার একটা গ্রহণযোগ্যতা, অন্য ধরনের একটা গ্রহণযোগ্যতা। সো বড় ধরনের ভূমিকা রাখবে। আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, কারণ আপনি আমাকেও প্রশ্ন করেছিলেন, সারাব ভাইকেও প্রশ্ন করেছিলেন যে কি করা যেতে পারে যাতে করে আয়নাঘর বা এরকম ঢালাওভাবে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম আয়নাঘরের মতো ইন্টারোগেশন সেল বা সিক্রেট সেল এটা কেন তাদের দরকার হয়েছে? তাদের দরকার হয়েছে স্বৈরতন্ত্রকে বজিয়ে রাখার জন্য এসেনশিয়ালি, কারণ ভিন্ন মতকে দমন করার জন্য, রাজনৈতিক বিরোধিতাকে দমন করার জন্য। এবং আমরা দেখেছি যে রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান ছিল প্রত্যেকটাকে কিন্তু দলীয়করণ করা হয়েছে এবং সেই কারণে কোনো ইনভেস্টিগেশন ফেয়ার হয়নি, কেউ প্রশ্ন তোলেনি। বিচার বিভাগকে আনফর্চুনেটলি দলীয়করণ করা হয়েছে, সো সেখানেও কেউ ন্যায় বিচার পাচ্ছিল না। এবং এই সব কারণেই কিন্তু এরকম একটা আয়নাঘরের মতো জিনিস চলে এসেছে গত 15 বছর ধরে। অ্যান্ড সো প্রবলেমটাকে যদি আমরা সলভ করতে চাই সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাতে হবে, প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে, বলিষ্ঠ এবং পৃথককরণ করতে হবে নির্বাহী বিভাগ থেকে, যেটা গত 15 বছর ধরে হয়েছে। সো এটা তো একদিনের ব্যাপার না, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং গণতন্ত্র চর্চা করতে হবে। আমরা এখনও গণতন্ত্র ঠিকভাবে চর্চা করতে শিখিনি, যে যতই বলুক না কেন, যে সরকারই আসুক না কেন। অ্যান্ড বিশেষ করে গত 15 বছরে তো গণতন্ত্র বলতে কিছু ছিলই না। সো দ্যাট কুড বি একটু খুব মোটা দাগে বললাম, ব্রডলি বললাম যে এ ধরনের জিনিস প্রয়োজন কেন ছিল এবং কি সিচুয়েশন বা কী পরিস্থিতি হলে এ ধরনের জিনিস আর হবে না। সো দলীয়করণগুলো বন্ধ করতে হবে যাতে প্রত্যেকটা ইনস্টিটিউশন তাদের দায়িত্বটা পালন করতে পারে, তাহলেই কিন্তু এরকম জিনিস হবার কথা না। জি, সোহরাব হাসান, আপনি দেখেছেন যে এই রিপোর্টে কিছু সাজেশন আছে, সুপারিশ করা হয়েছে, যেমন র্যাব ও এনটিএমসিকে বিলুপ্তির সুপারিশ করেছে। এই রিপোর্ট এবং তাদের যে সুপারিশ নিয়ে আপনার পর্যবেক্ষণ? না, এই যে র্যাবকে নিষিদ্ধ করার বা এটা বিলোপ করার সুপারিশ কিন্তু আমাদের সংস্কার কমিশন থেকেও এসেছে। সুতরাং র্যাব কেন? বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে, আইন শৃঙ্খলা রক্ষার জন্য তো পুলিশ যথেষ্ট। পুলিশ না পারে তার সংখ্যা বাড়ানো, যে জনবল বাড়ানো, তার কাঠামো, তার শক্তি বাড়ানো, কাঠামো বাড়ানো। আরেকটি বাহিনী করা হয়েছিল, এটি বিএনপি আমলে করা হয়েছিল, কিন্তু সেটি তখনও একটা পরিস্থিতি ছিল যে পুলিশ দিয়ে পারছিল না। সেটাও না পারার কারণ কিন্তু ওই দল, যেটি রাসনাপা বললেন। কিন্তু কথা হচ্ছে আমাদের এখানে কোনো সরকারি দল এবং নির্বাহী দল এবং সরকারের এই যে বিভাজন, পুরোপুরি যে এটি আলাদা 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 সংস্থা প্রতিষ্ঠান, সেটি তারা মানতে চান না। তারা মানতে চান যে যারা ক্ষমতাসীন দল তারাই সরকার। এই যে সরকার আর দল একাকার হয়ে যাওয়া, এটি খুব বিপজ্জনক। দ্বিতীয় হচ্ছে যে সরকারকে নিয়ন্ত্রণ করে কারা বা তদারক করে কারা, খবরদারি করে কারা? বিচার বিভাগ এবং সংবিধান সভা, মানে জাতীয় সংসদ। কিন্তু এই জাতীয় সংসদে হচ্ছে ক্ষমতাসীন দলের অনুগ্রহে চলে, দলের নির্দেশে চলে। যে বিষয়টা এসেছে যে সে কারণেই ক্ষমতাসীন, মানে দলীয় প্রধান এবং দলীয় প্রধান একই ব্যক্তি সংসদ প্রধান হবেন কিনা, আবার একই ব্যক্তি যিনি সংসদ প্রধান তিনি প্রধানমন্ত্রী হবেন কিনা, এই যে ক্ষমতার যে একটা ভারসাম্য রক্ষা, এটি কাঠামোগত অনেকগুলো করেছে। কিন্তু মূল সংস্কারটা হওয়া উচিত রাজনৈতিক দলের। আমরা দেখি না, কিন্তু এখনও দলগুলো কিন্তু আগের মতোই চলছে। এখনও আমরা তো দেখি নাই যে বিভিন্ন দলের সম্মেলন হচ্ছে, সেখানে গণতন্ত্র চর্চা হচ্ছে কিনা। কারণ উপর থেকে নির্দেশিত হয়ে কিন্তু কমিটি হয় এবং বেশ কয়েকটি জায়গায় বিএনপির কমিটিতে বিদ্রোহ হয়েছে এবং সংঘাতের ঘটনাও ঘটেছে। একটা হচ্ছে যে হ্যাঁ, বড় দল হলে বড় সমস্যা বেশি, কিন্তু সেটা সমাধান করতে হবে গণতান্ত্রিক উপায়ে। রাষ্ট্রকে যেমন গণতান্ত্রিকভাবে চলতে হবে, দলকেও চলতে হবে। আরেকটা হচ্ছে সামগ্রিকভাবে আমরা বিরোধী দলকে কিভাবে দেখি। এই যে বেশিরভাগই তো ভিন্ন মতের লোক,
আয়নাঘর বলি বা জাতিসংঘ যে প্রতিবেদনে যেসব দেওয়া হয়েছে, ছাত্র গণ অভ্যুত্থান ধরে নিলাম এটা 36 দিনের ঘটনা, কিন্তু 15 বছর ধরে বা 53 বছর ধরে আর যদি বলি, যারা ক্ষমতাসীন তারাই তো মনে করছে বিরোধী দল হচ্ছে দেশের শত্রু। আপনি যখন রাষ্ট্র দেশের শত্রু বানান তখন শত্রুর প্রতি যে আচরণ করা হয় সেভাবেই করা হয়েছে। যদিও আমরা রাষ্ট্রীয় পর্যায়ে সেটা দেখি না যে সীমান্তে গুলি করে মানুষ মারলে তার প্রতিবাদ করতে পারি না, কিন্তু আমরা গুলি করে মারতে পারি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে। এই সুপারিশ কিন্তু আরেকটি আছে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখনও ঘটছে। আশা করি যে পরবর্তী যারা সরকার আসবে তারা কি করবে সেটা তাদের জনগণের কাছে কি অঙ্গীকার। অন্তর্বর্তী সরকারের কিন্তু এটি খুবই সজাগ থাকা উচিত, কারণ এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে যে তার আমলে একটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে, একজন মানুষও না ভাবে যে আমি ন্যায় বিচার পাবো না। মিস্টার রাসনা ইমাম, আপনি খেয়াল করেছেন যে এখন যে বিচার কার্য চলছে যারা অপরাধী, সেখানে আপনি খেয়াল করেছেন যে আইন উপদেষ্টা বলেছিল যে অক্টোবরের মধ্যে 2-4টা মামলা রায় হয়ে যাবে, এবং এর প্রতিক্রিয়ায় আজ আইসিটি যে বিচারক অসন্তোষ জানিয়েছে। আপনি তো একজন আইনজীবী এবং আদালত চত্বরে থাকেন, এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জি, প্রথমত আমরা এখন তো সংস্কার নিয়ে অনেক কথাবার্তা বলছি, বিশেষ করে আমরা বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথককরণের কথাটা বলছি। সো এরকম একটা কনটেক্সটে হয়তো এই বক্তব্যটা ওনার দেওয়া উচিত হয়নি, কারণ এই বক্তব্যটা বাই নেসেসারি ইমপ্লিকেশন কি দাঁড়াচ্ছে যে এখনও নির্বাহী বিভাগের যথেষ্ট ইনফ্লুয়েন্স বিচার বিভাগের উপরে আছে, এটা এমন মনে হচ্ছে। সো পারসেপশনটা তৈরি করবে যে আছে। সো এটা হয়তো বলা উচিত হয়নি ওনার। আমি জানি না উনি কতদূর হয়তো বলে ফেলেছে বা কেন বলেছে আমি জানি না। সো এটা উচিত হয়নি, কারণ অপটিক্সটা ভালো না, বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়। এটা গেল প্রথম বক্তব্য। এবং দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে আইসিটি ট্রায়ালসগুলো আপনার যদি আপনি মনে করেন যে হাসিনা আমলে আইসিটি ট্রায়ালস যখন হয়েছিল খুব দ্রুতভাবে হয়েছিল, তড়িঘড়ি করে হয়েছিল, তারপরেও 2.5 বছর লেগেছিল এবং অত্যন্ত প্রশ্নবিদ্ধ ছিল পুরো ট্রায়াল প্রসেসটা আন্তর্জাতিকভাবেও। তাহলে সেক্ষেত্রে আমাদের কি এখনও দ্রুতভাবে করা উচিত এই আইসিটি ট্রায়ালসগুলো? এখন তো পুরো গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে, ভারত আমাদের দিকে তাকিয়ে আছে, ভারতে একজন বসে ইন্ধন যোগাচ্ছে এ ব্যাপারে। তো এখন তো আমাদের খুব কেয়ারফুলি আস্তে ধীরে আগানো উচিত, যাতে যে কনভিকশনগুলো যেগুলো আসবে সেগুলো যাতে গ্রহণযোগ্য হয় দেশের মানুষের কাছে আন্তর্জাতিকভাবে। অ্যান্ড এটা কিন্তু তড়িঘড়ি করে করলে গ্রহণযোগ্য হবে না। আরেকটা হচ্ছে যে রায়ে এসে যাওয়ার অর্থ এই না যে বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেছে, কারণ এরপরে কিন্তু আপিল করার বিধান আছে। এবং আইসিটি আইনটাকে রিফর্ম করে আরেকটা বিধান ইনক্লুড করেছে, সেটা হচ্ছে গিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ যদি দেয় এই ট্রাইব্যুনাল, সেটার বিরুদ্ধেও আপনি আপিল বিভাগে যেতে পারেন। তো এত তাড়াতাড়ি কিভাবে হবে আমি ঠিক বিষয়টা বুঝতে পারছি না, এবং আমার মনে হয় না তড়িঘড়ি করা উচিত। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটা প্রাধান্য দিচ্ছে, রাষ্ট্র এখন এই বিচার প্রক্রিয়াটাকে প্রাধান্য দিচ্ছে, তাই হয়তো এত তাড়াতাড়ি হচ্ছে। তবুও তো শেষ তো এখানে হবে না, আপিল তো আছে, এবং আপিল একটা সাংবিধানিক অধিকার। অ্যাকিউজ যারা হচ্ছেন বা কনভিক্ট যারা হচ্ছেন তাদের তো এই অধিকার, যেটা ট্রায়াল প্রসেসটা দেয় একজন অ্যাকিউজডকে। সো সব কিছু বিবেচনায় রাখলে এরকম একটা বক্তব্য আমি আশা করিনি ওনার থেকে। কিন্তু একটা পরিবর্তন দেখেন কিনা যে একজন আইন উপদেষ্টা আগে সরকারের সাথে যে তুলনা করেন, আমরা তো তখন জানতাম যে আইন মন্ত্রী যিনি বা সরকার পুরো আদালতকে তাদের ইন্টেনশনটাকে নিয়ন্ত্রণ বা তাদের ইন্টেনশনটাকেই তারা বাস্তবায়ন করত। কিন্তু এখানে একজন আইন উপদেষ্টা মন্তব্য করেছেন, আইসিটি বিচারক কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন। এই পরিবর্তনটা, এটা তো অত্যন্ত ইতিবাচক একটা পরিবর্তন, কারণ আগে এই অসন্তোষ প্রকাশ করার স্বাধীনতাটাও তো ছিল না, কেউ করেনি। ইনফ্যাক্ট খুবই আপত্তিকর বক্তব্য আমরা দেখেছি বিচারকদের থেকে যে আমরা হচ্ছি শপথবদ্ধ রাজনীতিবিদ, এই টাইপের কমেন্টসও আমরা দেখেছি একেবারে উচ্চ আদালতের বিচারকদের থেকে। সো সেই ক্ষেত্রে আমি বলবো ইয়েস অফকোর্স এটা একটা পজিটিভ চেঞ্জ, একটা ইতিবাচক চেঞ্জ, যে এটা বলতে পারছেন, যেটা হয়তো ওনার বলা উচিত হয়নি। কারণ আসলে অপটিক্সটা কিন্তু ভালো না বিচার বিভাগের জন্য, এটা যদি আইন উপদেষ্টা বলে, স্পেশালি এখন
যেখানে পৃথককরণের কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে অলরেডি। মানে আমরা তো সংস্কারের কথা বলছি, কিন্তু বিচার বিভাগের কিন্তু বেশ কিছু সংস্কারের প্রক্রিয়াও অলরেডি শুরু হয়ে গেছে। আমরা কিন্তু বিচার বিভাগের যে সংস্কার কমিশনের রিপোর্টের জন্য যে অপেক্ষা করে বসেছিলাম তাও না, বেশ কিছু শুরু হয়েছে। সো এরকম একটা পর্যায়ে একটু হয়তো চিন্তাভাবনা করে বক্তব্যটা দেওয়া উচিত ছিল। জি, সোহরাব হোসেন, একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করেছেন যে আইন উপদেষ্টার উপর আসলে তো সাংবাদিকদের প্রশ্ন বা মানুষের প্রত্যাশা যে যেহেতু জুলাই আগস্ট হত্যাকাণ্ড হয়েছে, যারা অপরাধী তাদের বিচার করতে হবে, তাদের একটা ভিজিবল একটা কিছু দেখতে চায়, এই ধরনের সরকারের প্রতি একটা প্রত্যাশা আছে। সেই প্রত্যাশা থেকে হয়তো বলে থাকতে পারে। কিন্তু আমার কাছে যেটা প্রশ্নটা খুব ইন্টারেস্টিং লাগলো যে এইটা যে বিচারক বলতে পেরেছে, কারণ বিচারককে তো বিচারের মতো চলতে দিতে হবে। 5 দিনের জায়গায় যদি বেশি সময় লাগে সেটা লাগবে, কিন্তু বিচারটা যাতে কোনোভাবেই মানে না হয়, প্রশ্নবিদ্ধ না হয়। আপনার পর্যবেক্ষণ? না, এটা তো রাশনাপা বলছেন এবং আপনার প্রশ্নের মধ্যেও এক ধরনের উত্তর আছে। বিষয় হচ্ছে ন্যায় বিচার কিন্তু আবার একটা বিশ্বাসযোগ্য হতে হবে। মানে এমন কোনো আলামত বা এমন কোনো ঘটনা বিচার প্রক্রিয়ার মধ্যে ঘটতে পারে না যা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন ওঠে এবং প্রবল প্রশ্ন ওঠে। প্রথমত হচ্ছে যে হ্যাঁ, এটি দুটি দিক আছে। আইন উপদেষ্টা বক্তব্যে একটা রাজনৈতিক দিক আছে, যে তিনি ছাত্র কী বলে এই জুলাই অভ্যুত্থানের যারা নিহত এবং যারা আহত পরিবারগুলোর তাদের প্রতি একটা সান্ত্বনা, বা ছাত্র আন্দোলনের নেতারাও চাচ্ছিলেন যে বিচার সংস্কার করেই নির্বাচন হয় যাতে। সেক্ষেত্রে একটা রাজনৈতিক, এই বক্তব্যের রাজনৈতিক মাত্রাটা আমরা বুঝি। কিন্তু বিচারিক, এটা যদি বিচার বিভাগকে প্রভাবিত করে অথবা বিচারক যদি যেটি আমরা গত 15 বছরে দেখেছি বা তার আগেও দেখেছি, বিচারক যদি নির্বাহী বিভাগের দিকে তাকিয়ে তার শুনানি করেন, বিচার করেন, সাক্ষ্য নেন, তখন কিন্তু এটি খুব উদ্বেগ তৈরি করবে। এবং আন্তর্জাতিক মহলে এটা কতটা গ্রহণযোগ্য হবে সেটিও প্রশ্ন। জাতিসংঘের সুপারিশের মধ্যে কিন্তু মৃত্যুদণ্ড রহিত করার কথা আছে, যে আদালতেই বিচার হোক সেখানে মৃত্যুদণ্ড তারা চান না। সুতরাং আমার মনে হচ্ছে যে বিচার প্রক্রিয়ার এটা স্বচ্ছতা জবাবদিহি। আর সেক্ষেত্রে মামলা, আমি শুধু আইসিটিতে যে মামলা হয়েছে সেই আলাদাভাবে 100 কতটি মামলা, এর বাইরেও হাজার হাজার মামলা হয়েছে, প্রায় 98 না 99 হাজার মামলা। এই মামলায় যারা অভিযুক্ত সবাই কি সবার বিরুদ্ধে কি তথ্য প্রমাণ আছে? আপনি সাংবাদিককে মামলা দিয়েছেন হত্যাকাণ্ডের জন্যে, আপনি শিক্ষাবিদকে মামলা দিয়েছেন হত্যাকাণ্ডের জন্যে, আপনি অন্য পেশার লোকদের মামলা দিয়েছেন হত্যাকাণ্ডের জন্যে। যে ব্যক্তি দিনাজপুরে ছিলেন ওই ঘটনার দিন তাকে ঢাকার হত্যাকাণ্ডের জন্য মামলা দেওয়া হয়েছে। মানে হত্যা মামলা তো আপনি মানে প্রমাণ ছাড়া আপনি এই করতে পারেন না, সাক্ষ্য প্রমাণ দিয়েই প্রমাণ করতে হবে যে এটি এর পক্ষে যুক্তি দাঁড় করাতে হবে। তাই সেক্ষেত্রে আমরা তো আশা করব যে নির্বাহী বিভাগ, এই যে অনেকবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে যাতে ঢালাও মামলা না হয়, যারা ভুয়া মামলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আমরা তো দেখিনি যে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কারো বিরুদ্ধে। সুতরাং মানুষের মধ্যে এই প্রশ্ন যে আছে, সরকারকে এটি আমলে নেওয়া উচিত, বিবেচনায় নেওয়া উচিত, তাহলেই বিচারটি বিশ্বাসযোগ্য হবে। জি, বিচারের প্রসঙ্গ যখন আসে ব্যারিস্টার রাসনা ইমাম, তখন এই যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডর যিনি নির্দেশদাতা, যার উপরে সবচেয়ে যিনি এটার মানে ইমপ্লিমেন্ট করেছেন বা যিনি সরকার ছিলেন, সেই সরকার প্রধান, পতিত সরকার প্রধান শেখ হাসিনা, তিনি তো ভারতে আছেন। তো বিচার করতে হলে তো তাকে তো দেশে আনতে হবে এবং তাকে তো চাওয়া হয়েছে। আপনার কি মনে হয় যে ভারত ফেরত দেবে, বা আইনে কি আসলে বাধ্যবাধকতা আছে? জি, আমাদের ভারতের সাথে বাংলাদেশের যে এক্সট্রাডিশন ট্রিটিটা আছে সেটার ভাষাটা যদি আপনি একটু পর্যবেক্ষণ করে দেখেন, ওখানে কিন্তু এনাফ গ্রাউন্ডস আছে যে গ্রাউন্ডগুলো ব্যবহার করে ভারত রিফিউজ করতে পারে চাইলে। তার মধ্যে একটা হচ্ছে ভারত বলতে পারে যে না, ওনাকে যদি আমরা এক্সট্রাডাইট করে দেই সেক্ষেত্রে উনি এখানে ন্যায় বিচার পাবেন না। এই গ্রাউন্ডটাই ইউজ
করবে যদি তাদের ফিরিয়ে দেবার, আমাদেরকে রিফিউজ করার ইচ্ছে থাকে, যে ন্যায় বিচার এখানে পাবে না, এখানে নির্যাতিত নিপীড়িত হবে। সো এই গ্রাউন্ডটা ইউজ করার একটা যথেষ্ট মানে স্কোপ আছে। আমি বলবো না এটা খুব যৌক্তিক হবে, বিশেষ করে উনি যে পরিস্থিতিতে ওনার পতনটা ঘটেছে, এই জুলাই অগস্ট কিলিং, এবং এটা নিয়ে এই যে ইন্টারন্যাশনাল যে ভিডিওগুলো এখন বের হচ্ছে, যে আন্তর্জাতিক লেভেলের সংস্থাগুলো যে ফরেনজিক্যালি টেস্ট করে ভেরিফাই করে যে ভিডিওগুলো এখন কম্পাইল করছে, যে কিভাবে সিস্টেম্যাটিক্যালি আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে জুলাই অগস্টে, এর পরেও যদি ওনার বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়াটা চালু করা হয়েছে সেটা ভারতের কাছে মনে হয় যে এটা সন্দেহজনক, উনি হয়তো নির্দোষ, উনি এখানে, তো এটা অযৌক্তিক হবে। কিন্তু এগেন এখানে আমার বলতে হবে যে আমরা যদি দ্রুতভাবে এখন এই ট্রায়ালসগুলো কন্ডাক্ট করতে যাই, এই যে ঢালাওভাবে মার্ডার কেসেস দিয়ে দিই, গায়েবী মামলা দিয়ে দিই, তাহলে কিন্তু ভারতের তাদের এই কেসটা, এই ন্যারেটিভটা বিল্ড করতে সুবিধা হবে, যে উনি ওখানে গিয়ে পাবে না ন্যায় বিচার, মৃত্যুদণ্ডের কথাও তারপর নিয়ে আসতে পারে ভারত। তো অনেক কিছু দেখাতে পারে, এই এক্সট্রাডিশন ট্রিটিতে ওই সুযোগটা আছে যে ভিত্তিতে ওনারা রিফিউজ করবে। এবং এখানে আমার মনে হয়, আমি কোনো ফরেন পলিসি বা ইন্টারন্যাশনাল রিলেশনস এক্সপার্ট না, তো আগেই বলে নিচ্ছি, বাট আমার মনে হয় এখানে একটা বড় ধরনের কারণ হচ্ছে যে ভারত কি চাচ্ছে। ভারত তো আলটিমেটলি সুপার পাওয়ার হতে চাচ্ছে, তারা প্রতিযোগিতায় আছে চায়নার সাথে। তো সুপার পাওয়ার যদি হতে হয় তাহলে তো আগে অ্যাটলিস্ট আমাকে রিজনাল হেজেমন হতে হবে। রিজনাল হেজেমন আমি যদি হতে চাই, আমার রিজনাল অ্যালাইজ দরকার। বাংলাদেশ তো একটা বড় অ্যালাই ছিল, বাংলাদেশের যত ধরনের স্বার্থ যতভাবে কম্প্রোমাইজ করা যায় করে দিয়েছে শেখ হাসিনা গত 15 বছরে। সো এরকম বড় ধরনের একটা অ্যালাই এখন ভারতের মার্সিতে ওখানে আছে, তাকে যদি ভারত সাহায্য না করে তাহলে এটা কি বার্তা দেয়া হচ্ছে ভারতের অন্যান্য অ্যালাইজদেরকে? আমার ধারণা এটাও কোনো একটা লেভেলে তাদের মাথায় কাজ করছে, যে তাহলে তো ফিউচারে আমাদের অ্যালাইজরা বলবে তাহলে আপনাদের সাথে ভাই কোনো ধরনের অ্যালায়েন্সে গিয়ে লাভ কি, আমি যখন প্রবলেমে পড়বো আপনারা যদি আমাকে বাঁচাতে না পারেন। যদি ভারত এক ব্যক্তির সাথে অ্যালাই করে কি লাভ, করতে হবে তো দেশের সাথে। অ্যাবসলিউটলি, এটা তো আমার পার্সোনাল বক্তব্য এবং আমাদের সবারই, যারাই মিনিমাম, ইনফ্যাক্ট আমাদের না শশী থারুর, উনি তো আমার মনে হয় এই দুদিন আগে এই স্টেটমেন্টে দিয়েছে যে সময় চলে এসেছে যে আপনারা বাংলাদেশের মানুষের সাথে একটা সম্পর্ক গড়েন, একজন ব্যক্তির সাথে না, যেটা ভারত করেছে 15 বছর। ওনাকে কিভাবে ক্ষমতায় রাখা যায়, কারণ ওনাকে ক্ষমতায় রাখলে ভারত অনেক সুযোগ সুবিধা পেয়েছে, একচেটিয়া রাজত্ব করেছে বাংলাদেশের উপরে, যেটা হয়তো অন্য কাউকে ক্ষমতায় আনলে হতে পারতো না। তো আমার মনে হয় ওটাও ওনাদের মাথায় আছে এখন, যে এক্সট্রাডিশন, কারণ আপনি দেখেন যে ওনারা কিন্তু রিফিউজও করছে না, কিন্তু আবার কিছুই করছে না, উত্তরও দিচ্ছে না কোনো ধরনের, কিন্তু আবার ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে, প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে শেখ হাসিনাকে ওখান থেকে বসে যা ইচ্ছে তাই বলার, যেগুলো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে। সো এইসব প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছে, এবং এই বেশিরভাগ ডিসইনফরমেশন ক্যাম্পেইন কিন্তু শুরু হয়েছে সব চিহ্নিত গদি মিডিয়াগুলো থেকে। যদিও ভারতের ফরেন সেক্রেটারি এসে বলেছেন যে এটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু আমার কাছে পার্সোনালি কথাটা একটু হাস্যকর মনে হয় যে সরকারের সম্পৃক্ততা নেই। হ্যাঁ, সেই সরাফ হাসান, আপনি ভারতের এই বিষয়টাকে কিভাবে দেখেন? ভারতের যেটা বলছিল শেখ হাসিনা তো তাদের সবচেয়ে বড় বন্ধু, সেই বন্ধুকে তারা কি বিপদে ফেলবে? এটা তো সাধারণভাবেই মনে হয় যে বিপদে ফেলবে না, কিন্তু ভারতের সাথে ভারতের তো বাংলাদেশের দরকার, কিন্তু শেখ হাসিনাকে কাছে রেখে বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব, সেটা কি যথেষ্ট যৌক্তিক হবে? না, যৌক্তিক তো হবেই না। সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকেও ভারতের সঙ্গে, যেটি পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, সম্পর্ক উন্নয়ন বা স্থিতি অবস্থা রাখার চেষ্টা, যাতে সম্পর্ক অবনতি না হয়। এর দুটো, একটা হচ্ছে যে রাষ্ট্রপতি যেমন বললেন যে বিচার প্রক্রিয়াটা কেমন হবে, তা আমাদের বিচার প্রক্রিয়ায় যে কোনো গলদ নেই, কোনো ত্রুটি নেই, স্বচ্ছ, পুরোপুরি স্বচ্ছ, সেটা কিন্তু বোঝাতে হবে, শুধু ভারত না, আন্তর্জাতিক মহলকে। যদি আমরা এটা বোঝাতে পারি তাহলে আমাদের দাবিটা জোরদার হবে। দ্বিতীয় হচ্ছে আরেকটি কূটনৈতিকভাবে যে বলে না উইন উইন সিচুয়েশন, যে শেখ হাসিনা ওখানে থাকলেন, কিন্তু তিনি এমন কিছু করবেন না, এমন কিছু বলবেন না যাতে বাংলাদেশের
বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, যেটা প্রধান উপদেষ্টা কিন্তু প্রথম কোনো একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি ওখানে চুপ থাকুন। এটি একটি প্রথম দিকে আমরা মানে সরকার অন্তত এই নিশ্চয়তা চাইছে অনেকবার, এই নিশ্চয়তা তাদের কাছ থেকে পাওয়া, এটার প্রথম। দ্বিতীয় হচ্ছে বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ করা। আর যেটি শশী থারুর বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে সম্পর্কটা তো দুই দেশের জনগণের সঙ্গে জনগণের, দুই দেশের সরকারের সঙ্গে সরকারের। সেখানে আজকে তো আওয়ামী লীগ সরকার নেই, হ্যাঁ ধরে নিলাম যে আওয়ামী লীগ সরকার থাকতে ভারত নির্ভাবনায় ছিল আর নিশ্চিন্ত ছিল, তাহলে তাদের যদি কোনো উদ্বেগ থাকে এখানকার সংখ্যালঘু নিয়ে এবং তাদের নিরাপত্তা নিয়ে, সেই দুটো বিষয়ে তারা বলুক। এবং সেখানে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এটা বলা হয়েছে, এমনকি বিএনপির নেতারাও বলেছেন যে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে কোনো উদ্বেগ তৈরি হয় সেই কাজ বা সেই ধরনের কর্মকাণ্ড ভারত করছে না, সেই এনগেজমেন্টটা তো দেখা যাচ্ছে না। কোনটা? ভারতের দিক থেকে যেটা আমরা বলছি বা আপনারা বলছেন যে তারা বাংলাদেশের মানুষের সাথে, ভারতের মানুষের বা সরকারের সাথে সরকারের সম্পর্ক, কোনো ব্যক্তি না। কিন্তু এই জিনিসটা যে আমাদের দিক থেকে ভারতকে এটা বুঝতে পারছে না, অবশ্যই বুঝতে পারছে, কিন্তু তারা করছে না কেন? করছে না কেন তাদেরকে বলতে হয় বারবার, প্রয়োজনে ভারতেরও বন্ধু আমাদেরও বন্ধু, তাদেরকে কাজে লাগাতে হবে। মানে ভারত তো আর এই বিশ্বে বিচ্ছিন্ন কোনো শক্তি না। হ্যাঁ, ভারতের সাথে চীনের প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের তো প্রতিদ্বন্দ্বিতা নেই, যুক্তরাজ্যের তো প্রতিদ্বন্দ্বিতা নেই। সুতরাং আমরা বন্ধুত্বের এই সুযোগটাও কাজে লাগানো। জাপানের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক, এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ভারতের ভালো সম্পর্ক, সেটাও আমরা ব্যবহার করার চেষ্টা করব, যাতে আমাদের এখানে কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি না হয়। আবার এখানকার কোনো জনগোষ্ঠী, কোনো মহল এমন কোনো, যেমন আমরা ভারতের এই অপপ্রচারের কথা বলছি, গদি মিডিয়ার কথা বলছি, এরকম এখান থেকে কোনো রকম কী বলবো যে উস্কানিমূলক বক্তব্য বা ভারত যেটা ব্যবহার করতে পারে, পুঁজি হিসেবে ব্যবহার করতে পারে, সেরকম কিছু না করা। হ্যাঁ, সেটা হলে জাস্ট সংক্ষেপে আর একটু জিজ্ঞাসা করি, তারপর একই প্রশ্ন রাষ্ট্রনায়ক আমাকেও করবো। সেটা হলো, তার মানে কি ভারত যেহেতু এনগেজমেন্টে আসছে না এবং বাংলাদেশের যে কূটনৈতিক যে বার্তাগুলো, সেটাও কোনো উত্তর দিচ্ছে না, আবার কোনো ফ্রুটফুল এনগেজমেন্টও নাই, তার মানে কি তাদের মনের মধ্যে কি এখনো এটা আছে যে তাদের এলাইকে তিনি আবার এই ক্ষমতায় বসাতে পারবে? আমার মনে হয় না, তারা যদি মানে একেবারেই নির্বোধ না হয়। কারণ এখানে এই গণ-অভ্যুত্থান প্রথম তাদের এই যে বাংলাদেশে যে একটা এত বড় গণ-অভ্যুত্থান হয়েছে, সেটা তাদের ভেতরে তাদের চিন্তা ছিল না। সুতরাং বাংলাদেশের বাস্তবতাটা তাদেরকে বুঝতে হবে, বোঝার পরেই সম্পর্কটা পুনর্গঠন করতে হবে বা পুনর্নির্মাণ করতে হবে। সেখানে ভারতের পক্ষ থেকে 6 মাস হলো, তো আমরা আশা করি এটা সময়ের ব্যবধানে ভারত অনুধাবন করবে। কারণ শশী থারুর যে বিবৃতি দিলেন সেটা কিন্তু 3 মাস আগে দেননি। হ্যাঁ, কারণ আমরা তো দেখলাম যে শেখ হাসিনা সেখানে থাকার ব্যাপারে সর্বদলীয় সিদ্ধান্ত কিন্তু। আর সুতরাং আমরা এক্ষেত্রেও যে বাংলাদেশ সরকার কী বলে সরকারিভাবে এবং বেসরকারিভাবে, অর্থাৎ থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমেও তো প্রভাব সৃষ্টি করার সুযোগ আছে, সেই কাজটি করা আর কি। যে ব্যারিস্টার রাসনা ইমাম যেটা বলছিলাম, যে তার মানে ভারতের কি কোনো এইরকম দুরাশা আছে যে ঠিক আছে এলাই তো রেখেছি এবং আমাদের গদি মিডিয়া দিয়ে যে প্রপাগান্ডা চালাচ্ছি, এবং কোনোভাবে আবার মানে একটা কমফোর্ট জোন তো চলে গিয়েছে তাদের, না? সেই কমফোর্ট জোন ফিরিয়ে আনার মানে তাদের সেই প্রত্যাশা বা দুরাশা কি এখনো পোষণ করে কিনা, কি মনে হয় তাদের আচরণ দেখে? আমার মনে হয় যে প্রথম দিকে মানে পতনের পর তাদের হয়তো সেই প্রত্যাশাটাই ছিল, এবং তার জন্যই জোরে সোরে সেই ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা শুরু করেছিল, যে বেসিক্যালি ওনাদের ফেভারিট অটোক্র্যাটকে আবার গদিতে বসাবে ওনারা। কিন্তু এখন সেই প্রত্যাশাটা থাকা তো বেশ অবাস্তব। আমার মনে হয় না এখন শুধু সেই প্রত্যাশা আছে, থাকলেও হয়তো দিস ইজ ওয়ান অফ মেনি রিজনস। মানে তাদের অভ্যন্তরীণ রাজনীতি হয়তো একটা বড় ধরনের কারণ, তারা এটা চালিয়ে যাচ্ছে কেন।
তারপরে আরেকটা আই থিঙ্ক ওনাদের সেনাপ্রধান বলেছেন, সেনাপ্রধান বলেছেন যে রাজনৈতিক সরকারের সাথে রাজনৈতিক সরকারের সাথে সেটাও তো একটা স্পেশালি উস্কানো। ট্রেড রিলেটেড ম্যাটার্স ওগুলোতে এঙ্গেজ করবে। তো ওনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এঙ্গেজ করতে চাচ্ছেন না, হয়তো এটাকে একটা স্টপ গ্যাপ মেজার হিসেবে দেখছে যে ওনারা কিছু দিনের জন্য আছেন, আমরা এখন এইসব গুরুত্বপূর্ণ ব্যাপারে এঙ্গেজ করব না। তো সেটা আরেকটা কারণ, অভ্যন্তরীণ পলিটিক্স একটা কারণ। এখনো ওই প্রত্যাশাটা থাকা যে তারা শেখ হাসিনাকে আবার গদিতে বসাবে খুবই আনরিয়েলিস্টিক হবে তো আমার মতে। কিন্তু প্রথম দিকে তো এটা ছিলই, এবং সেই কারণেই ওনারা ওই যে পারসিকিউশন অফ মাইনরিটিস, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, বিশেষ করে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটা শুরু করেছিল যাতে এরকম একটা দাঙ্গা বাঁধিয়ে দিয়ে এই কাজটা করা যায়। কিন্তু আমার মনে হয় না এখন আর ওটা ইজ দ্য অনলি ইন্টেনশন। সারাফ হাসান, ডেভিল হান্ট চলছে, প্রশ্ন হলো এত দেরিতে কেন? তার আগে তো হচ্ছে ডেভিল কারা এবং ডেভিলদের ধরবে কে? রাষ্ট্রযন্ত্র, সরকার। তো ডেভিলদের আগে চিহ্নিত করতে হবে। এখন রাজনৈতিক প্রতিপক্ষ, এই সরকার রাজনৈতিক সরকার না, সুতরাং রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বলবো না। যেমন একজন ডেভিল তো হচ্ছে যে অপরাধ করেছে, অপরাধ করতে পারে, তার সে কোন দলের সমর্থক বা কোন মতাদর্শের সেটি না দেখা, পক্ষপাতহীন হিসেবে। আমরা অতীতে অনেকগুলো অভিযান দেখেছি, বিশেষ অভিযান, এবং সেটি স্বাধীনতার পর থেকে যখনই দেখা গেছে যে দলীয় নেতাকর্মী ধরা পড়ছে, অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, অভিযানে দলীয় নেতাকর্মীরাই বেশি গ্রেপ্তার হচ্ছে অথবা আটক হচ্ছে, তখন সরকার কিন্তু নানা কৌশল করে, নানা বাহানা করে, এবং কোথাও কোথাও সেই অভিযান থামিয়েও দেওয়া হয়। এই ক্ষেত্রে সেটি হবে না বলেই আশা করি। প্রথমত হচ্ছে তার কোনো দলীয় নেতাকর্মী নেই। এই সরকার যদি পক্ষপাতহীনভাবে, নিরপেক্ষভাবে যারাই সমাজে অসন্তোষ তৈরি করতে চায়, সমাজে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আর তার চেয়েও বড়, এখন অস্থিতিশীলতার এটা কোনো কিন্তু আবার সংজ্ঞাটা খুব মানে নির্দিষ্ট করা যাবে না। এখন ঢাকা শহরে ধরেন শিক্ষকরা, তারা চাকরি না পাওয়ার কারণে বা তাদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার কারণে তারা শাহবাগে আন্দোলন করছে, বিক্ষোভ করছে। এখন এটা কি ডেভিল হিসাবে চিহ্নিত করবেন? এর মাত্রা আছে, অর্থাৎ এটি যে পরিমাপ করবেন যে কে ডেভিল কে ডেভিল নয়, সেটা কিন্তু দেখতে হবে। তাদের বিক্ষোভটা যদি যৌক্তিক হয়, তাদের দাবিটা যদি যৌক্তিক হয়, তাহলে আলোচনার মাধ্যমেই সেটি সমাধান করতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা একসময় ক্লান্ত হবে, সুতরাং তাদের বিরুদ্ধে। কিন্তু 7 কলেজের ক্ষেত্রে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে এবং শেষমেশ কিন্তু সেটি আপাতত শান্ত হয়েছে। তো অন্য অন্য ক্ষেত্রে সব কিছু বিচারটা করতে হবে যে অমুক দল করে বলেই তাকে ধরা নয়, ওই দল না করেও যারা অপরাধ করছে তাদেরও ধরা, ওই দলের নামে যদি অপরাধ করে তাদেরও ধরা, এবং সেখানে আইনি প্রক্রিয়ার মধ্যে যাতে কোনো না থাকে। আমরা মামলার ক্ষেত্রে দেখেছি, অন্তর্বর্তী সরকার আসার পরই মামলার ক্ষেত্রে ঘুষ বাণিজ্য হয়েছে, যেটা আওয়ামী লীগ আমলেও ছিল, এখনও আছে। কারণ আপনি যদি একটি মামলায় 200 আসামি দেন, তারা তো তালিকা থেকে নাম বাদ দিতে চাইবে, এবং তখন লেনদেনের বিষয়টা আসে। দ্বিতীয় হচ্ছে যে কারা অভিযানটা চালাচ্ছে। সরকারের খুবই সদিচ্ছা আছে যে শান্তিপূর্ণ অবস্থা থাকুক, আইন শৃঙ্খলার উন্নয়ন হোক, কিন্তু যাদের দ্বারা অভিযান চালাবেন তারা যদি সৎ না হয়, তারা যদি দক্ষতার সাথে অভিযান পরিচালনা না করতে পারে, তখন কিন্তু এই আবার প্রশ্ন আসবে বা অভিযান নিষ্ফল হতে বাধ্য থাকবে। সেক্ষেত্রে এবং আমরা একদিকে বলবো, এখানেও কিন্তু একদিকে বলবো যখন শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারি না, বলবো যে সব বিগত সরকারের দোষর, প্রশাসনে বসে আছে, পুলিশে বসে আছে, আবার তাদেরকে দিয়েই অভিযান পরিচালনা করব, তাহলে তো এটা সফল হবে না। সুতরাং ন্যূনতম আস্থাও রাখতে হবে। যদি কারো বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকে, প্রমাণ থাকে, তাকে আপনি বাদ দেন। কিন্তু আপনি তাকে পদে রেখে, তার পোশাকে রেখে আপনি তাকে সন্দেহ করবেন,
সেটি কিন্তু বোধহয় বিশৃঙ্খলাটা আরো বাড়াবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রাসনা ইমাম। এই ডেভিল হান্ট আসলে ডেভিল কারা আপনি কোনো চিনতে পারেন কিনা? একই সাথে এর আগে যে এরকম অভিযান হয়েছে বিভিন্ন সরকারের সময় কিন্তু হয়, খুব বেশি সবসময় ভালো সাকসেসফুল হয়েছে এরকম উদাহরণ খুব একটা নেই। এখন তো আরও একটু নাজুক অবস্থাতে, যেটা বলছিলেন যে যাদেরকে অভিযান করব তাদের উপরে পুরোপুরি আস্থা নাই। তা আপনি কি দেখেন আমরা এই ডেভিল হান্টের কি অর্জন করতে পারবো বলে মনে হয়? জি, ডেভিল হান্ট যেটা হওয়া উচিত সেটা হচ্ছে গিয়ে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে আপনি কিভাবে সুষ্ঠু অবাধ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন দেবেন? সো নির্বাচনের জন্য এটা একটা প্রি রেকুইজিট, যেটা হয়তো এটার উপরে ফোকাসটা আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের আরও অনেক আগে দেওয়া উচিত ছিল। কারণ আইন শৃঙ্খলার সিচুয়েশনটা কিন্তু প্রথম থেকে এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি। সো এটা হওয়া উচিত, সেটা যে দলই করুক না কেন, যারাই দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে, লেফট রাইট অ্যান্ড সেন্টার, এই মব ভায়োলেন্স যেটা বলছেন সেখানে নেতৃত্ব দিচ্ছে এক ধরনের, বা ধরেন মৌলবাদ আরেকটা কনসার্ন যেটা উঠছে ইদানিং, যে বিশেষ করে যে নারীদের ফুটবল ম্যাচে বাধাগ্রস্ত হলো, 3 জন সুপরিচিত অ্যাক্ট্রেসেস লঞ্চ ইভেন্টে যেতে পারেনি, এগুলো কিন্তু একটা ইন্ডিকেশন, এগুলো কিন্তু মৌলবাদের ইন্ডিকেশন। সো সেই দিকেও কিন্তু আমাদের নজর দিতে হবে। তো আমার মতে ডেভিল হান্ট হওয়া উচিত পুরোপুরি মোটা দাগে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনার জন্য। এখন যদি দেখা যায় যে ভারতে বসে যিনি ইন্ধন যোগাচ্ছেন, সেটার কারণে এখানে তারই লোকজন, ছাত্রলীগের লোকজন বলেন, আওয়ামী লীগের লোকজন বলেন যে এইসব অপরাধ করে বেড়াচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাহলে তারা ডিসপ্রপোর্শনেটলি বেশি অ্যারেস্টেড হবে। কিন্তু অ্যারেস্টেড হওয়ার পরও, যেটা সৌরভ ভাইও বললেন, যে বিচার প্রক্রিয়াটাকেও সুষ্ঠু রাখতে হবে। সো ওদিকেও আমাদের তাকাতে হবে, নাহলে সব কিছু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সো এইভাবেই আমি ডেভিল হান্ট অপারেশনটাকে দেখছি আপাতত। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে এক মিনিট করে শেষে যে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখি, যেমন আপনারা বললেন যে অনেক রকম প্রশ্ন, সরকারের যে ডেলিভারি, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, অনেক কিছু নিয়ে প্রশ্ন আছে, কিন্তু সাথে সাথে তো আমাদের হতাশ হলে চলবে না। আমাদের স্বপ্নের দিকে আমরা এবার যে সুযোগ আছে, সেই সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার কোনো আশঙ্কা আছে কিনা, 1 মিনিটে বলবেন। সরকার পরিস্থিতি কতটা দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে পারে তার উপর নির্ভর করবে নতুন বাংলাদেশের যে স্বপ্ন ছাত্র তরুণরা দেখেছে সেটা সফল হবে কিনা। আপাতত আমি মনে করি যে অনেক বড় স্বপ্নের চেয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা তৈরি করা এই সরকারের জরুরি কাজ বলে মনে করি। একই প্রশ্ন, মানে এই সুযোগটা যাতে হাতছাড়া না হয় এবং সরকার যেভাবে এগোচ্ছে, আমরা হতাশ হওয়ার কোনো কারণ থাকবে কিনা? জি জি, এখানে আমি বলবো, আমি বেশ কিছু দূর সৌরভ ভাইয়ের সাথে একমত যে ন্যূনতম রিফর্ম বা সংস্কারগুলো যে ব্যাপারে আমরা একটা ঐকমত স্থাপন করতে পারি, সেগুলো করে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াই উচিত আপাতত। কারণ না হলে এই আইন শৃঙ্খলার পরিস্থিতিটা হয়তো আরও বিগড়াতে থাকবে, আমার যেটা মনে হচ্ছে। ইকোনমিক্যালিও কিন্তু যেটা আমি দেখেছি, আমি ইকোনমিস্ট যাদের সাথে কথাবার্তা হয়েছে, যে পরপর কনজিকিউটিভ 2টো কোয়ার্টারে শ্রিঙ্ক করেছে বাংলাদেশের ইকোনমি। এটা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক একটা ব্যাপার। সো পুরো পরিস্থিতি, তারপরে ধরেন এই যে ভারত বলছে তারা এঙ্গেজ করবেন না এই সরকারের সাথে, তারপরে হচ্ছে গিয়ে এই সরকারের নিউট্রালিটিও বা নিরপেক্ষতাও কিন্তু এখন কিছু দূর হলেও প্রশ্নবিদ্ধ হচ্ছে, কারণ সরকার থেকে উপদেষ্টারা পদত্যাগ করে গিয়ে নতুন রাজনৈতিক দল খুলছেন। সো যত দিন যাবে আমার মনে হয় মানুষের সরকারের ওপর আস্থা হারাবে, এবং ওনারা, আমি এখনও বলছি যে ওনারা ঠিক আছে অন্য রেগুলার অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন না, ওনারা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এসেছেন। সো ওনাদের ম্যান্ডেটটা হয়তো ইলেকশন থেকে আরেকটু বড় ছিল, কিন্তু তাই বলে ঢালাও করে সংস্কার করার ম্যান্ডেট ওনাদের আমার মতে নেই। তো সেই ক্ষেত্রে ন্যূনতম সংস্কার যেটা দরকার একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য, সেটা করে নির্বাচন দিয়ে ডিগনিফাইড ওয়েতে ওনাদের এক্সিট করা উচিত। সরকার কিন্তু সেটাই বলছে। জি, এবং রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে সেটা করেই সমঝোতার মাধ্যমে সেটা যদি হয় আমাদের সমাজের জন্য মঙ্গল। ব্যারিস্টার রাসনা ইমাম, অনেক ধন্যবাদ। সোহরাব হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক,
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।